ফয়েজ আহমদ, আরেকটি খবরে একটু নজর দিই। সবগুলো টেলিভিশন চ্যানেল এবং পত্রিকার হেডলাইন্স যেগুলো দেখলাম সেখানে আছে পরোয়ানা থাকা 15 সেনা কর্মকর্তা হেফাজতে, একজন লাপাত্তা। এই খবরটি খুবই চাঞ্চল্য তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন জায়গায়। কখনো এরকমটা আসলে দেখা যায়নি যে সেনাবাহিনীর কোনো অফিসার যারা কর্মরত আছেন তাদের বিচার আসলে সাধারণ আদালতে, মানে এই ফৌজদারি দণ্ডবিধিতে হতে এর আগে সেরকম দেখা যায়নি। সেই জায়গায় এটা নিয়ে অনেকের টেনশন ছিল, অনেক মন্তব্য অনেকের ছিল। সেই জায়গায় আসলে কি মন্তব্য শেষ পর্যন্ত? না, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা যারা সার্ভিসে আছেন তাদেরকেও কোনো অপরাধে জড়িয়ে পড়েছে, তাদের বিচার সাধারণ বা এই সিভিল কোর্টে হতে দেখা যায়নি, এটা মনে হয় পুরোপুরি ঠিক নয়। আপনি যদি নারায়ণগঞ্জের ওই যে 7 খুন মামলার যে আসামি, উনি আর্মি অফিসার ছিলেন, সো এখানে যেই অফিসারদের বিষয়ে আমি অত্যন্ত চিন্তার বিষয় যেটা বা আমাদের ভাবনার একটা নতুন কারণ হচ্ছে, আজকে যদি আপনি খেয়াল করেন যে এখন আপনার শোতেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি, কখন কথা বলছি যখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই জিনিসটা পরিষ্কার করা হয়েছে যে তাদের সার্ভিসে থাকা 16 জনের মধ্যে 15 জনকে তারা হেফাজতে নিয়েছেন। তার মানে আপনি একটা খেয়াল করুন জিনিসটা, বাংলাদেশ সেনাবাহিনী মধ্যে যেই মানুষগুলি ভয়াবহতম অপরাধে জড়িয়ে পড়েছে সেই মানুষদেরকে কিন্তু বাহিনী হিসেবে পুরো বাহিনী ওন করার কোনো কারণ নেই। যেই মানুষটা এই বাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশকে নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়ে, যাকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বলার সময় আমরা সবসময় দেশপ্রেমিক বলি। কেন বলি? কারণ হচ্ছে আমরা যখন ঘুমাই আমরা নিশ্চিত থাকি যে আমাদের সেনাবাহিনী জেগে আছে, তাই তো? তো সেই সেনাবাহিনীকে যখন কলঙ্কিত করে ফেলে কিছু মানুষ, পুরো বাহিনীর এত এত সদস্যরা তো এই কলঙ্কের দায় নিজেদের গাড়ি নেবেন না, বাহিনী তো এই জন্য পুরো দায়ী হয়ে পড়ে না। সুতরাং বাহিনী কিন্তু তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা ঠিকই দেখিয়েছে। বাহিনী তাদেরকে ইতিমধ্যে হেফাজত, ইভেন এও বলেছে যে তারা এখনো পরোয়ানা হাতে পায়নি, তার আগেই তারা ব্যবস্থা নিয়েছে সংবাদ মাধ্যম দেখে, যেহেতু আদালতের নির্দেশনা এসেছে তাই। একজন পালিয়েছে বা একজনকে সে বিষয়ে তারা ব্যাখ্যা দিয়েছে। আর অপরাপর অফিসার যারা আছে আর্মিতে ছিলেন তারা এখন যেহেতু বাহিনীতে নাই সেটা অন্য ব্যবস্থা। কিন্তু আপনি খেয়াল করুন যে এই বিষয়টা নিয়ে আমাদের মুখ খুলতে, আলোচনা করতে আমাদের সময় নিতে হয়েছে আর্মি যখন রেসপন্স করে সেটা নিয়ে, তারপর আদালত যখন পরোয়ানা জারি করেছে, তারপরে বাংলাদেশে গণমাধ্যমে বা রাজনৈতিক পরিসরে সমাজে যেভাবে এটা আলোচনা হওয়ার কথা ছিল, আলোচনা হওয়ার প্রয়োজন ছিল, এই ভয়াবহতম অপরাধ নিয়ে যে ধরনের রেসপন্স আমরা প্রত্যাশা করি নাগরিকদের কাছ থেকে, অন্তত একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে সেরকম রেসপন্স আসেনি। তবুও দেরি হলেও আমরা এখন রেসপন্স দেখছি। টকশোতে এখন আপনি কথা বলছেন, আমরা রাজনৈতিক দলগুলির স্টেটমেন্ট দেখতে শুরু করেছি, এটা অত্যন্ত ইতিবাচক দিক। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের বাহিনী, আমাদের সেনাবাহিনী বলেন, আমাদের পুলিশ ফোর্স বলেন, আমাদের র্যাব বলেন, আমাদের যে কোনো বাহিনী, আমরা ওই জায়গায় আর ফিরে যেতে দিতে চাই না যেই জায়গায় ফিরে গেলে নাগরিকরা এই বাহিনীগুলিকে ভয় পায়। নাগরিকরা মনে করে যে কোনো সময় আমাকে তুলে নিয়ে শুধুমাত্র ভিন্ন মতের কারণে গুম করে ফেলা হতে পারে, মাসের পর মাস, বছরের পর বছর। সুতরাং আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আমরা একটি ডকুমেন্টারি রিলিজ করেছিলাম 2-3 দিন আগে। সেখানে গুমের শিকার হয়েছেন এরকম কিছু মানুষ তাদের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। যে সমস্ত গান বাজিয়ে গোপন বন্দিশালায় বন্দীদেরকে নির্যাতন করা হতো, যাদের মধ্যে যারা এখন ফিরে এসেছেন তারা এখন ওই গান শুনতে পারেন না, নিতে পারেন না, ভয় পান। ওই বন্দিশালায় লাক্স সাবান ছিল, সেই সাবানের স্মেল এখনো নাকে লাগলে ভয় লাগে তাদের। এই যে এক ভয়াবহতম জীবন তাদেরকে উপহার দিয়েছে আমাদের বাহিনীগুলির সদস্যরা, এর দায় তো বাহিনীর নয়, এর দায় হচ্ছে একটি অপরাজনৈতিক ব্যবস্থার ফলে। যে কারণে আমি প্রায় বলি আওয়ামী লীগকে আমি রাজনৈতিক দল বলতে পারি না। আপনি দেখুন এই যে এখানে 3 জন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এর কোনো একজনের দলও যদি এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে সেটা কি রাজনৈতিক দল হবে? তাদের তো অভিপ্রায়, তাদের ইচ্ছা হচ্ছে নাগরিকদের জন্য কাজ করা, নাগরিকদের সেবায় কাজ করা। সে যখন নাগরিককে বেআইনিভাবে হত্যার জন্য, বেআইনিভাবে গুম রাখার জন্য কাজ করে, তাকে আপনি রাজনৈতিক দল কেন বলবেন? জি।